গুড মর্নিং। সায়েন্স সিক্রেটে তোমাদেরকে স্বাগত। আজকে নতুন অধ্যায় আমি চালু করব, সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ মানে আমরা এটাই বুঝি যে কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করা মানেই তার মধ্যে একাধিক মুক্ত ইলেকট্রন কণার স্রোত। মুক্ত ইলেকট্রন যেদিকে পরিবাহিত হয় তার বিপরীত দিকে কিন্তু আমরা তড়িৎ পাই। কিন্তু এই মুক্ত ইলেকট্রন ছাড়াও এমন কিছু কিছু পদার্থ আছে, যৌগিক পদার্থ, তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সাধারণ অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে না পারলেও গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এরা খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। আমার আগের দিনের ক্লাস আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগের ধর্মতে দেখেছিলাম আয়নীয় যৌগগুলি সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তারা কিন্তু সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। এর কারণ হচ্ছে অধিক পরিমাণে আয়ন থাকে, তার মানে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের সমন্বয়ে আয়নীয় যৌগ তৈরি হয়। তাই গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, ভবনের মধ্যে থাকা যে আয়নগুলি, সেই আয়নগুলি ভেঙে যায়, ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই আয়নগুলির জন্যই বর্তনীর মধ্যে একটি তড়িৎ প্রবাহ চালু হয়। তাহলে এই সমস্ত আয়নীয় যৌগিক পদার্থকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহন করাকালে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাহলে সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, ঠিক তেমনই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আছে। তার মানে এমন যৌগ আছে, যৌগিক পদার্থ আছে, যারা কিন্তু সাধারণ অবস্থাতেও বা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো আয়নই নেই। আয়ন না থাকলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে বলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থে তাহলে আমরা উদাহরণ খুব সহজে দিতে পারি, যে যেমন যে কোনো আয়নীয় যৌগ, তাহলে NaCl, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, H2SO4, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। আবার সমযোজী যৌগ, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ সমযোজী যৌগ কিন্তু আয়ন দ্বারা গঠিত হয় না। কিন্তু এমন একটি সমযোজী যৌগ আছে যে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, সেটা ব্যতিক্রম আমরা ধরে নেব, যেমন HCl তড়িৎ পরিবহন করতে পারে। এবারে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ উদাহরণ কি কি হতে পারে? চিনি, গ্লুকোজ, ন্যাপথালিন প্রভৃতি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কারণ এইগুলো পদার্থই হচ্ছে সমযোজী যৌগ। এবারে আমরা তড়িৎ পরিবহন সংক্রান্ত একটি পরীক্ষা দেখব এবং এই পরীক্ষার মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণী বিভাগ করব। তাই পরীক্ষাটি দেখানোর আগে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি বিকার লাগবে। বিকারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আমরা জলীয় দ্রবণ, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের মধ্যে আংশিকভাবে ডুবানো দুটি দণ্ড ব্যবহার করব, রড। যে রড দুটিকে বলা হয় তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার দুটিকে দেওয়া হয় গ্রাফাইটের রড কিংবা প্ল্যাটিনাম ধাতুর রড। এবার এই দুই তড়িৎদ্বারের সাহায্যে দুটি পরিবাহী তার একটি ব্যাটারির সঙ্গে, ব্যাটারি এই দিকটা হচ্ছে ঋণাত্মক আর এদিকটা হচ্ছে ধনাত্মক। তাহলে এইবার একটি বাল্ব এবং একটি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। শ্রেণী সমবায় মানে হচ্ছে একটার পর একটা থাকবে, এটা হচ্ছে শ্রেণী। এই অবস্থায়
যদি NaCl এর জলীয় দ্রবণ হয়, সোডিয়াম ক্লোরাইডের যদি জলীয় দ্রবণ হয়, সুইচ যখন আমরা অন করব তখন এই ব্যাটারি থেকে তড়িৎ তৈরি হবে, কারেন্ট যাবে। কারেন্ট কতটুকু পর্যন্ত যাবে? কারেন্ট কিন্তু তড়িৎদ্বার পর্যন্ত যাবে। যদি NaCl যদি তড়িৎ পরিবহন করতে পারে তাহলে এই বাল্বটি জ্বলবে। যদি NaCl তড়িৎ পরিবহন করতে না পারে তাহলে কিন্তু বাল্বটি জ্বলবে না। তাহলে দেখা যাবে সুইচ অন করা মাত্রই এই বাল্বটি উজ্জ্বলভাবে আলোকিত হবে। তাহলে এই NaCl হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন এই NaCl এর পরিবর্তে যদি আমরা চিনির জলীয় দ্রবণ দিই বা গ্লুকোজের জলীয় দ্রবণ দিই তাহলে সুইচ অন করা মাত্রই কিন্তু এই বাল্বটি জ্বলবে না। তাহলে এই NaCl হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার মানে তড়িৎ কিন্তু তার মধ্য দিয়ে যেতে পারছে। যে এই NaCl যে জলীয় দ্রবণ, এই NaCl কিন্তু কিভাবে তড়িৎ পরিবহন করে দেখো। এই NaCl জলীয় দ্রবণের নেওয়া হলো এবং সুইচ যখনই অন করা হবে তখন NaCl সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে। সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে Na+ তৈরি করবে এবং Cl- আয়ন তৈরি করবে। অধিক পরিমাণে Na+ আয়ন তৈরি করে এবং অধিক পরিমাণে Cl- আয়ন তৈরি করে সমগ্র দ্রবণ জুড়ে। তাহলে এই Na+ এবং Cl- আয়নই এরা কিন্তু নড়াচড়ার মাধ্যমে দ্রবণের মধ্যে একটি প্রবাহ সৃষ্টি করে। সেই প্রবাহের দরুনই এই বাল্বটি জ্বলে ওঠে। তাহলে এই Na+ এবং Cl- সাধারণ অবস্থায় কিন্তু এরা একসঙ্গে জুড়ে ছিল, তাহলে প্লাস এবং মাইনাস পরস্পর যুক্ত হয়েছিল। যেই জলীয় দ্রবণ নেওয়া হয়েছে এই আয়নগুলো কিন্তু ভেঙে গেছে। তাহলে Na+ এবং Cl- এরা কিন্তু পরস্পরের মধ্যে যুক্ত হতে পারছে না। তাহলে এই Na+ এবং Cl- আয়নগুলো তখন এই যে আমরা ব্যাটারি শেপ করেছি, এই ব্যাটারির যে এটা ঋণাত্মক অংশ মাইনাস আর এটা যে প্লাস, তাহলে এই মাইনাসের দিকে তাহলে এই তড়িৎদ্বার তাহলে সম্পূর্ণটাই মাইনাস, আর এই তড়িৎদ্বার কিন্তু সম্পূর্ণই প্লাস তড়িৎদ্বার, ধনাত্মক তড়িৎদ্বার। তাহলে এই মাইনাস কিন্তু প্লাস আয়নকে টানবে আর এই প্লাস তড়িৎদ্বার মাইনাস আয়নকে টানবে। তার মানে দ্রবণের মধ্যে থাকা ক্যাটায়ন যখন মাইনাস তড়িৎদ্বারের দিকে যাচ্ছে তখন এই তড়িৎদ্বারকে বলা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, আর অ্যানায়ন যখন এই তড়িৎদ্বারের দিকে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের নড়াচড়ার জন্য এই দ্রবণের মধ্যে একটি কারেন্ট তৈরি হয়, প্রবাহ তৈরি হয়। এই প্রবাহের জন্যই কিন্তু বাল্বটি সুন্দরভাবে জ্বলে ওঠে। এবারে দেখব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণী বিভাগ। তাহলে এই পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা শ্রেণী বিভাগ করতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, এমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যারা জলীয় দ্রবণে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে, আবার এমনও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যারা কম সংখ্যক আয়ন উৎপন্ন করে। যারা বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তারা সম্পূর্ণভাবে বিয়োজিত হতে পারে, আবার যারা কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তারা কিন্তু অসম্পূর্ণভাবে বিয়োজিত হয়। এই বিয়োজিত না হওয়ার জন্যই আমরা কিন্তু কম তড়িৎ পাবো। যেখানে বেশি তড়িৎ পাবো তাহলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, আর যেখানে কম তড়িৎ পাবো মানে কম আয়ন উৎপন্ন হবে তাহলে কিন্তু বাল্বের উজ্জ্বলতা কমে যাবে। এই বাল্বের উজ্জ্বলতার মাত্রা দেখেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুই ভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা থেকে বলতে পারি যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় অধিক সংখ্যক আয়ন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণস্বরূপ NaCl, HCl, H2SO4, HNO3, NaOH, KOH এগুলো হচ্ছে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার অন্যভাবে অনেক অ্যাসিড আছে যারা কিন্তু কম সংখ্যক আয়ন উৎপন্ন করে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে কম সংখ্যক এরা আয়ন উৎপন্ন করে। এবারে দেখব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে সম্পূর্ণভাবে আয়নে বিয়োজিত হচ্ছে তার একটা উদাহরণ ধরে নাও NaCl। কেমন? এই NaCl হচ্ছে তোমার আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সে কিন্তু আয়ন তৈরি করে। সেই আয়ন হচ্ছে ক্যাটায়ন একটা Na+ এবং
আরেকটি তৈরি করে Cl মাইনাস। তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে অধিক সংখ্যক Na+ এবং অধিক সংখ্যক Cl মাইনাস সম্পূর্ণ দ্রবণ নিয়ে তৈরি। ঠিক একইভাবে এই Cl কিন্তু আয়নীয় যৌগ নয়, এটি একটি সমযোজী যৌগ। কিন্তু সমযোজী যৌগ হলেও এই জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এটি একটি ব্যতিক্রম, মনে রাখবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তাহলে H+ আয়ন তৈরি করে এবং Cl মাইনাস আয়ন তৈরি করে। এইভাবে কিন্তু এরা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। আরেকটা কথা মনে রাখবে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন আমরা আয়ন দেখাবো তখন কিন্তু একটি তীর চিহ্ন ব্যবহার করা হয়, একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। আমরা দেখবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বিয়োজনের ক্ষমতা। দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি পদার্থ উদাহরণ হচ্ছে যেমন অ্যাসিটিক অ্যাসিড ধরে নাও, CH3COOH। এটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কিন্তু এরা কিন্তু অধিক পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারে না। এরা যে আয়ন উৎপন্ন করে সেই আয়ন হচ্ছে উভমুখী তীর চিহ্নের সাহায্যে আমরা দেখাই। তাহলে দেখো এখানে কি আয়ন তৈরি করে, এখানেও অ্যানায়ন তৈরি করছে। অ্যানায়ন তৈরি করছে H+, যেটা অ্যানায়ন, এবং আর তৈরি করছে ক্যাটায়ন CH3COO-, এটা হচ্ছে তোমার অ্যানায়ন।